সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা, চরম শত্রুই আজ পরম মিত্র, কে ফেরাচ্ছেন নেত্রীকে? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে জ্বালানি সংকট, পরিবহন খাতে আগুন আর বিএনপির নির্লজ্জ ব্যর্থতা, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ফিরছে রিফাইন্ড আওয়ামী লীগ, বড় খেলোয়াড় খলিলুর রহমান, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে বরফ আছে, প্লাস্টিকের পটেই চলছে রাষ্ট্র, কোটি টাকার হাসপাতাল, মাস্ক কিনবে কে? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব বাংলাদেশ স্বাধীনতার ঘোষককে, ফেসবুকে বিস্ফোরক আসিফ মাহমুদ, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে জনদুর্ভোগ চরমে, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি নজরুল ও সম্পাদক মুজিব পুনর্নির্বাচিত, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব শিশু হত্যা, ইউনুস নূরজাহানের বিচার চায় জনগণ, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব পাম্প থেকে জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে অনশন, ডাকসুর সংহতি, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব প্রধানমন্ত্রীকে নিয়ে লেখালেখি করলে আবারও গ্রেপ্তার শুরু হচ্ছে, আসিফ মাহমুদ, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন। জাতীয় সংসদ নির্বাচনে দল অংশ নিতে পারেনি, তাই কর্মীদের মনোবল তলানিতে চলে গিয়েছে। তারা যাতে মানসিক দিক দিয়ে পুরোপুরি ভেঙে না পড়েন, তার জন্য কোনো না কোনো সময়ে নেত্রীকে কিছু না কিছু বলতে শোনা গিয়েছে। কিন্তু বছরের পর বছর বিদেশে থাকলে দেশের সঙ্গে যে সম্পর্ক যেমন ক্ষীণ হয়ে আসে, দলের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে মাঝারি এবং তৃণমূল স্তরের নেতাকর্মীদের সম্পর্কে প্রভাব পড়ে। এভাবে বেশিদিন চলা যাবে না, সেটা বুঝতে পেরেছেন নেত্রী। তাই এবার দেশে ফেরার জন্য পাকাপাকি মনস্থির করে ফেলেছেন। এখন প্রশ্ন হল কিভাবে তিনি ফিরবেন, তাকে কে ফেরাবে? হাসিনা নিজেও জানিয়ে দেন আওয়ামী লীগ পলায়ন ভিত্তির রাজনীতি করে না, আওয়ামী লীগ কোনোভাবেই পিছু হটে না। এটা যে নিছক কথার কথা নয়, তার প্রমাণ ইতিহাস। আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিতে কম চেষ্টা হয়নি, কার্যক্ষেত্রে দেখা গিয়েছে ঠিক তার উল্টো। যে বা যারা দলটিকে মুছে ফেলার চেষ্টা করেছে, তারা রাজনীতি থেকে মুছে গিয়েছেন সেই সব কুচক্রীরা। রাজনীতি আর দাবার চাল যে হুবহু মিলে যেতে পারে, তার সাক্ষী রইল বিশ্ব। যে তথ্য শুনলে অনেকে বিস্মিত হবে যে বাংলাদেশে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ব্যাপারে পর্দার আড়াল থেকে কাজ করছে জামায়াত ইসলামী। এই তথ্য শুধু বিস্ফোরক নয়, এই তথ্য বিশ্বাস করা খুব মুশকিল। এই প্রসঙ্গে আরেকটি কথা বলা দরকার। রাজনীতিতে চিরকালের শত্রু বলে যেমন কিছু হয় না, চিরকালের মিত্র বলেও হয় না। কখনো কখনো শত্রুর শত্রু আমার মিত্র ফর্মুলাও কাজ করে। এখানে ঠিক সেটাই হয়েছে। বিএনপি ক্ষমতায় আসীন হয়েছে, জামায়াত প্রধান বিরোধী দল। জামায়াত শাসক দলের রাজনৈতিক শত্রু, আবার আওয়ামী লীগেরও রাজনৈতিক শত্রু। তারা এখন কাঁটা দিয়ে কাঁটা তুলতে চাইছে। এই প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বক্তব্যের উল্লেখ করতে হয়। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা নিয়ে তাকে প্রশ্ন করা হলো। তিনি বলেন, দলটির উপর যেমন নিষেধাজ্ঞা ছিল, সেই নিষেধাজ্ঞা বহাল থাকবে। যদিও তারেক রহমান কিন্তু কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণার পক্ষে নন, তবে খেলা এবার ঘুরে গিয়েছে। যে দলটি আওয়ামী লীগকে কোনোভাবেই সহ্য করতে পারে না, সেই জামায়াত এখন হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে পর্দার আড়ালে থেকে ঘুঁটি সাজাচ্ছে। সূত্রের খবর, তৃতীয় একটি দেশের মধ্যস্থতায় জামায়াতের শীর্ষ নেতাদের সঙ্গে ভারতের মধ্যে দফায় দফায় বৈঠক হয়েছে। এই প্রসঙ্গে দাবা খেলার একটি বিশেষ চালের কথা উল্লেখ করতে হয়। রাজাকে বাঁচাতে অনেক সময় ঘুঁটি অদলবদল করতে হয়। বাংলাদেশের বর্তমান অস্থির রাজনৈতিক পরিস্থিতি সামাল দিতে এবং বড় কোনো শক্তির চাপ সামাল দিতে জামায়াত এই মাস্টার প্ল্যান নিয়েছে বলে গুঞ্জন উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি খবর ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে গভীর রাতে শেখ হাসিনা ভারত থেকে টুঙ্গিপাড়ায় পৌঁছে গিয়েছেন। এটা কি শুধুই গুঞ্জন, নাকি বাস্তবেই সেটা ঘটেছে?
গত কয়েকদিন ধরে বেশ কয়েকটি ইউটিউব চ্যানেল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়েছে নিশ্ছিদ্র পাহারায় কয়েকটি কালো কাজ ঘেরা গাড়িতে করে শেখ হাসিনাকে তার পৈতৃক ভিটায় নিয়ে আসা হয়েছে। এই খবর ছড়িয়ে পড়ার পর থেকে সাধারণ মানুষের মনে তৈরি হয় তীব্র কৌতূহল এবং বিভ্রান্তি। প্রশ্ন ঘোরাঘুরি করতে শুরু করে, হাসিনা কি সত্যিই দেশে ফিরেছেন, নাকি তার প্রত্যাবর্তন নিয়ে রঙিন গল্প তৈরি করা হচ্ছে? ফেব্রুয়ারির সেই তথাকথিত নির্বাচনকে কতটা মানুষ মনে রেখেছেন জানি না, তবে সেই ভোটের ফলাফল এখন ঠিকই টের পাচ্ছেন দেশের মানুষ। প্রতিদিন বাজারে গিয়ে ট্রাক ভাড়ার হিসাব মেলাতে গিয়ে পাম্পে লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে বিএনপি ক্ষমতায় এসেছে আর দেশ ডুবছে জ্বালানি সংকটের অন্ধকারে। চট্টগ্রাম থেকে বেনাপোল, খুলনা থেকে উত্তরাঞ্চল সব রুটেই ট্রাক ভাড়া একলাফে ২০ থেকে ৩০% বেড়ে গেছে। বগুড়া থেকে চট্টগ্রামে মরিচ পাঠাতে আগে যেখানে ২৮,০০০ টাকা লাগত, এখন সেটা ৩৫ থেকে ৩৭,০০০-এ ঠেকেছে। রংপুর থেকে ঢাকায় মুরগি আনতে আগে ১৮-১৯,০০০ লাগত, এখন ২১,০০০। তরমুজের একটা ট্রাক ২০,০০০-এ পাওয়া যেত, এখন ২৫,০০০-এর নিচে কেউ মুখ খুলছে না। এই বাড়তি খরচের পুরোটাই শেষ পর্যন্ত চাপিয়ে দেওয়া হচ্ছে সাধারণ ক্রেতার ঘাড়ে। এটা কোনো বাজারের স্বাভাবিক উত্থান পতন না, এটা সরকারের সরাসরি ব্যর্থতার ফলাফল। চট্টগ্রামের দিকে তাকানো যাক। দেশের জ্বালানি সরবরাহের মূল কেন্দ্র এই বন্দরনগরী, আর এখানে এপ্রিল মাসেও ফিলিং স্টেশনগুলোতে রেশনিং চলছে। বিপিসি বলছে সরবরাহ ঠিকঠাক আছে, আর পাম্প মালিকরা বলছেন সরবরাহ অনিয়মিত এবং অপর্যাপ্ত। ব্যক্তিগত গাড়িতে ২,০০০ টাকার সীমা, মোটরসাইকেলে ৫০০ টাকা, অ্যাপোলো ফিলিং স্টেশন পুরো বন্ধ। এটা কোন উন্নতির চিত্র? আর ৯ নম্বর পদ্মা মেঘনা যমুনা ঘাটের কথা কেউ বলছে না কেন? সেখানে প্রতিদিন ৫০,০০০ লিটার পর্যন্ত তেল অবৈধভাবে হাতবদল হচ্ছে বলে যে খবর আসছে, সেটা কি নিশুক গুজব? পাচারের এই বিশাল চক্র সক্রিয় থাকলে বাজারে সংকট তৈরি হবেই। আর সরকার যদি এই সিন্ডিকেটের দিকে চোখ বন্ধ করে বসে থাকে, তাহলে ধরে নেওয়া ছাড়া উপায় কি যে এই চক্রের সাথে তাদের কোথাও না কোথাও একটা সম্পর্ক আছে। বিএনপি এই দেশে নতুন কিছু করছে না। সেনা ছাউনিতে জন্ম নেওয়া এই দলটির ইতিহাস ঘাটলে দেখা যাবে, প্রতিবার ক্ষমতায় আসার পর সিন্ডিকেট পলিটিক্স, পেশি শক্তি আর সাধারণ মানুষের পকেট কাটা, এই তিনটা জিনিস হাতে হাত ধরে চলে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। যে নির্বাচনে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো অংশ নেয়নি, জনগণ ঘর থেকে বের হয়নি, সেই ভোটের জোরে বসা সরকারের কাছে জবাবদিহিতার প্রত্যাশা করাটাও এক ধরনের বোকামি। কিন্তু মানুষ তো বোকা না। বাজারে গেলে বোঝা যায়, পাম্পে গেলে বোঝা যায়, ট্রাকওয়ালাকে জিজ্ঞেস করলে বোঝা যায়। আলু পরিবহনের মৌসুমে বগুড়ার হিমাগারে গাড়ি আটকে আছে, মুরগি ঢাকায় আসছে বাড়তি ভাড়ায়, চালের ট্রাক চালু হচ্ছে ৪,০০০ টাকা বেশি গুণে। এর মানে হলো আপনি যা খাচ্ছেন সেটার দাম আরও বাড়বে। এই বাড়তি দামের প্রতিটা টাকা যাচ্ছে কোথায়, সেটা নিয়ে সরকার নীরব, কারণ উত্তরটা তাদের জন্য অস্বস্তিকর। বিএনপির মন্ত্রিপরিষদ এই মুহূর্তে কি করছে? সংকট স্বীকার করছে না, সমাধানের রাস্তা দেখাচ্ছে না, সিন্ডিকেট ভাঙছে না, শুধু বিবৃতি দিচ্ছে। আর বিপিসির মুখপাত্ররা বলে যাচ্ছেন সরবরাহ স্বাভাবিক, যেন একটা মন্ত্র। কিন্তু মাঠের বাস্তবতা বলছে উল্টো কথা। চট্টগ্রামের পাম্প মালিকরা বলছেন উল্টো কথা, চালক আবুল কাসেম বলছেন উল্টো কথা। সরকার বদলায়, কিন্তু গরিব মানুষের কষ্ট বদলায় না। বিএনপি এই দেশে শুধু একটা জিনিস প্রমাণ করতে পারে বারবার, যে তারা সাধারণ মানুষের জীবনের দায় নেওয়ার জন্য ক্ষমতায় আসেনি। দলটা আওয়ামী লীগ। জাতীয় রাজনীতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে দলটা বছরের পর বছর জড়িয়েছিল। বিশ্লেষকদের মতে এই দলটিকে বাদ দিয়ে কোনোভাবেই বাংলাদেশের রাজনীতি সম্ভব নয়। বিএনপি ক্ষমতায় আসীন হওয়ার পিছনে আওয়ামী লীগের একটি বড় ভূমিকা রয়েছে বলে মনে করা হচ্ছে। নির্বাচনী প্রচারের সময় বিএনপি নেতাদের সঙ্গে প্রচার মঞ্চে আওয়ামী লীগের প্রথম সারির বেশ কয়েকজন নেতাকে দেখা গিয়েছিল। তারেকের দলের তরফ থেকে আওয়ামী লীগারদের কাছে ভোট চাওয়া হয়েছিল। তারা যে এই বিপুল পরিমাণে ভোট পেয়েছে, তার একটা বড় কারণ আওয়ামী লীগের ভোটের একটি বিরাট অংশ বিএনপির ভোটবাক্সে পড়েছে। বিএনপি সরকার গঠন করেছে, তারেক রহমান প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছেন, জামায়াত প্রধান বিরোধী দল হিসাবে আত্মপ্রকাশ করেছে। এখন সেই প্রশ্নটা নিয়ে চর্চা শুরু হয়েছে, আওয়ামী লীগ কবে ফিরবে? যদি ফেরে কিভাবে তাদের প্রত্যাবর্তন ঘটবে? হাসিনাই বা দেশে ফিরবেন কবে? তারেক রহমান কি তাকে এবং তার দলকে ফিরিয়ে নিয়ে আসার কোনো ব্যবস্থা করবে? আওয়ামী লীগ ফিরবে না, এ তো হতে পারে না। তারা ফিরবে, তবে ভিন্ন রূপে। এই ব্যাপারে বড় ভূমিকা নিতে চলেছেন খলিলুর রহমান, এমনটাই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। কোনো মহল থেকে বলা হচ্ছে খলিলুর রহমান পূর্বতন তদারকি সরকারেও ছিলেন, তারেক রহমান সরকারেও তাকে রাখা হয়েছে। বিএনপি সরকারের তিনি পররাষ্ট্রমন্ত্রী। কোনো প্রান্ত থেকে বলা হচ্ছে খলিলুর রহমান আসলে ডিপ স্টেটের প্রতিনিধিত্ব করছে। জাতীয় রাজনীতিতে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার বিষয়ে ডিপ স্টেট এবং খলিলুরের মধ্যে একটি গোপন রফা হয়েছে বলে অনেকে মনে করছে।
তাই হাসিনার দলের প্রত্যাবর্তন হবে শুদ্ধিকরণের মধ্যে দিয়ে। বলা হচ্ছে রিফাইন্ড আওয়ামী লীগের পরিকল্পনা ভারতের। এই পরিকল্পনার মূল উদ্দেশ্যে শেখ হাসিনার সরাসরি নিয়ন্ত্রণ ছাড়া আওয়ামী লীগের একটি অংশকে পুনর্বাসন দেওয়া। এর ফলে তারা জাতীয় রাজনীতিতে টিকে থাকতে পারবে, ভবিষ্যতের নির্বাচনে তারা অংশ নিতে পারবে। সামনেই স্থানীয় সরকার নির্বাচন। লীগ সুপ্রিমো চাইছে তার দল এই নির্বাচনে অংশগ্রহণ করুক। জাতীয় সংসদ নির্বাচনে দলটি প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি। স্থানীয় সরকার নির্বাচনেও অংশ নিতে না পারলে দলটি অস্তিত্ব সংকটে পড়বে। গত কয়েক মাসে রাজনৈতিক মেরুকরণ চরম আকার নিয়েছে। নতুন শক্তি হিসাবে আত্মপ্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বাংলাদেশের রাজনীতি দুই ভাগে বিভক্ত, এক আওয়ামী লীগ ও দুই আওয়ামী বিরোধী। আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে ক্ষমতায় ছিল। ২৪-এর গণ আন্দোলনের জেরে তাদের সরে যেতে হয়েছে। ক্ষমতায় আসীন হন মোহাম্মদ ইউনুস। মানুষ তার সরকারের থেকে অনেক কিছু প্রত্যাশা করেছিল। ইউনুস সরকার তাদের কোনো আশা পূর্ণ করতে পারেনি। এই প্রসঙ্গে তারা আওয়ামী লীগের ওপর ওই সরকারের জারি করা নিষেধাজ্ঞা নিয়েও মত প্রকাশ করেছেন। তাদের মতে এই নিষেধাজ্ঞার কোনো মূল্য নেই, আর বিএনপি যদি সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার না করে তাহলেও আওয়ামী লীগের কিছু যাবে আসবে না, কারণ আওয়ামী লীগ ক্ষমতায় না থেকেও মানুষের মনের গভীরে জায়গা করে নিয়েছে। হাসিনা সরকারের সবকিছু যে ঠিকঠাক ছিল তা নয়, তবুও এত কিছুর পরেও হাসিনার শাসনমলে বাংলাদেশ সার্বিকভাবে উন্নত হয়েছে। কোনো বিশ্লেষকদের মতে ডিপ স্টেটের সঙ্গে এই খলিলুরের রীতিমতো যোগাযোগ রয়েছে। হাসিনাকে জাতীয় রাজনীতিতে ফিরিয়ে আনার বিষয়ে ডিপ স্টেটের থেকে সবুজ সংকেত পাওয়ার পরে যাবতীয় প্রক্রিয়া শুরু হবে। অপরদিকে হাসিনা চাইছেন দলে যেসব মির্জাফর রয়েছে তাদের ছাঁটাই করে দিতে। একদিকে খলিলুর, অপরদিকে হাসিনার দলে শুদ্ধিকরণ প্রক্রিয়া। স্থানীয় সরকার নির্বাচনের আগেই পদ্মাপাড়ে রাজনৈতিক সমীকরণ বদলে যেতে পারে। প্লাস্টিকের পট আর এক টুকরো গামছা, এটাই এখন বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত শিশুদের অক্সিজেন মাস্ক। রাষ্ট্র যখন শিশুর মুখে প্লাস্টিকের বোতল চাপিয়ে দেয় তখন আর বলার কিছু থাকে না আসলে, তবু বলতে হয়। দক্ষিণাঞ্চল জুড়ে হামের প্রকোপ বাড়ছে। বরিশাল মেডিকেলের শিশু ওয়ার্ডের হাম আইসোলেশন ইউনিটে ভর্তি হচ্ছে একের পর এক অসুস্থ শিশু, আর সেই শিশুদের মাথায় চাপানো হচ্ছে গৃহস্থালির প্লাস্টিকের পট। ওপরে ছিদ্র করে ঢোকানো হচ্ছে অক্সিজেনের নল, সামনের দিকটা ঢাকা হচ্ছে কাপড় দিয়ে। এই হলো আমাদের রাষ্ট্রীয় স্বাস্থ্যসেবার বাস্তবতা। হাসপাতালের পরিচালক নিজেই স্বীকার করেছেন এ পদ্ধতি নিরাপদ নয়, দুর্ঘটনার আশঙ্কা আছে। কিন্তু তার আগে প্রশ্নটা হলো, এই পরিস্থিতি কিভাবে তৈরি হলো? হেড মাস্ক কোনো বিলাস দ্রব্য নয়, এটা একটা হাসপাতালের সবচেয়ে প্রাথমিক সরঞ্জামের একটা। সেটা ফুরিয়ে গেল আর কেউ জানলই না। এই সরকার ক্ষমতায় এসেছে ফেব্রুয়ারির সেই কুখ্যাত নির্বাচনের মাধ্যমে। প্রধান রাজনৈতিক দলগুলো সেই নির্বাচনে ছিল না, সাধারণ মানুষ ভোট দিতে যায়নি, আর যা হয়েছে সেটাকে নির্বাচন বলা কেবল ভাষার অপব্যবহার। সেই প্রক্রিয়ায় ক্ষমতায় বসা বিএনপি সরকারের কাছে এখন দেশের মানুষের চিকিৎসা, শিশুর অক্সিজেন নিশ্চিত করার কথা ছিল। তারা সেটা করেনি। বিএনপির ইতিহাস এদেশের মানুষের মনে আছে। ২০০১ থেকে ২০০৬ সেই ৫ বছরের কথা ভুলে যাওয়ার কোনো কারণ নেই। হাওয়া ভবন, দলীয় সন্ত্রাস, দুর্নীতির রাজত্ব, সংখ্যালঘুদের ওপর অত্যাচার, ৪ দলীয় জোটের নামে যা চলেছিল সেটা এদেশের রাজনৈতিক ইতিহাসের একটা কালো অধ্যায়। সেই দলটাই আবার ক্ষমতায়, এবার আরও একটু বেশি নির্লজ্জভাবে। যে সরকারের মন্ত্রীরা বড় বড় কথা বলেন, উন্নয়নের গল্প শোনান, তারা হিসাব দিক। একটা হাসপাতালের শিশু ওয়ার্ডে কয়েকশো টাকার হেড মাস্কের ব্যবস্থা করতে কেন মাসের পর মাস লেগে যায়? কোটি টাকার যন্ত্রপাতি আছে, কিন্তু শিশুর মুখে দেওয়ার মাস্ক নেই। এই বৈপরীত্যটা কি এমনি এমনি তৈরি হয়? এটা অব্যবস্থাপনা নয় শুধু, এটা রাষ্ট্রের একটা স্তরের মানুষের প্রতি সুচিন্তিত উদাসীনতা। এক বিছানায় ৩-৪ জন শিশু হাম ছড়াচ্ছে, অক্সিজেন মাস্কের জায়গায় প্লাস্টিকের পট, আর হাসপাতাল পরিচালক বলছেন ১০-১২ দিনের মধ্যে ব্যবস্থা হবে। সেই ১০-১২ দিনে যদি কোনো শিশুর গলায় প্লাস্টিকের ধারালো অংশ লেগে কিছু হয়, তাহলে দায় কার? এই ১০-১২ দিন কি শিশুগুলো অপেক্ষা করবে? একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তারাই বলতে পারবেন যারা কাজটি করেছেন। একটি প্রাণ নয়, হাজার হাজার প্রাণের আত্মাহুতির মধ্যে দিয়ে একটি স্বাধীন দেশের জন্ম হয়। সেই সব শহীদদের কথা আমরা অনেকেই জানি না। ইতিহাসের পাতায় যাদের নাম লেখা থাকে, শুধুমাত্র তাদের পরিচয়টুকু আমরা জানতে পারি। ইতিহাসের পাতায় সবার নাম লেখা থাকে না। একটি দেশকে স্বাধীন করতে তাদের অবদান অস্বীকার করা যায় না। এই ভারত বহু বছর ব্রিটিশ শাসনের অধীনে ছিল। ব্রিটিশ শাসন থেকে দেশকে মুক্ত করতে পথে নেমেছিলেন বহু মানুষ। তাদের নেতৃত্ব দিয়েছিলেন গান্ধীজি থেকে শুরু করে নেতাজি, ভগৎ সিং। যদিও স্বাধীনতার প্রথম যুদ্ধ শুরু হয় তারও আগে।
বলা হচ্ছে নীল বিদ্রোহের সূচনার মধ্যে দিয়ে তিনি ভারতের স্বাধীনতা আন্দোলন শুরু। দীর্ঘ লড়াইয়ের পর স্বাধীন ভারতের জন্ম হয়। কিন্তু স্বাধীনতা আন্দোলনে কার অবদান বেশি আর কার অবদান কম তা নিয়ে বিতর্ক হতে পারে না। সেটা করা মানে বিপ্লবীদের অসম্মান করা। একটি দেশ স্বাধীন হয় সামগ্রিক আন্দোলনের ভিত্তিতে। এই লড়াই কারো একার নয়। এই লড়াই কেউ নিজের বলে কৃতিত্ব ঘোষণা করে না। একটি দেশকে স্বাধীন করার পিছনে একজন বা একাধিক নেতৃত্ব দিতে পারেন, কিন্তু কৃতিত্ব দাবি করাটা শোভন নয়। কিন্তু দেশটার নাম বাংলাদেশ, তাই সেখানে বহু বিচিত্র ঘটনা ঘটতে পারে। না ঘটলে ধরে নিতে হবে ডাল মেকুচ কালা হয়। এই যেমন আসিফ মাহমুদ বলে বসলেন, জিয়াউর রহমানকে কখনোই স্বাধীনতার ঘোষক বলা যাবে না। তিনি এই নিয়ে তার ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন। গত ২৭ মার্চ নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি লেখেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, এই কথাটি সুস্পষ্ট লঙ্ঘন। আসিফ মাহমুদ লিখেছেন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক কথাটি সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। এই পোস্টের মন্তব্যের ঘরে তিনি সংবিধানের ষষ্ঠ তপশিলের ১৫০(২) অনুচ্ছেদের পাতার ছবি পোস্ট করেন। সংবিধানের এই অনুচ্ছেদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে উল্লেখ করা হয়েছে। ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাত শেষে অর্থাৎ ২৬ মার্চ প্রথম প্রহরে শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বলে বলা আছে। এই পোস্টের মন্তব্যের ঘরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমেদ আবেগ দিয়ে রাষ্ট্র চলে না, রাষ্ট্র চলে সংবিধান দিয়ে, এই বক্তব্যটি পোস্ট করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছে এটা আসলে মিডিয়ার ফুটেজ খাওয়ার চেষ্টা। এই ধরনের কথা বললে দেশে বিতর্ক তৈরি হবে, তাকে নিয়ে আলোচনা হবে। তিনি মিডিয়া থেকে জনগণের মধ্যমণি হয়ে থাকবেন। কিছুদিন আগে এই আসিফ মাহমুদকে বলতে শোনা যায় ডিপ স্টেটের ষড়যন্ত্রের কথা। আসিফ বলেন, আমরা যখন সরকারের দায়িত্বে ছিলাম, শুরুর দিকে আমাদের বিভিন্ন শক্তিশালী ইনস্টিটিউশন, যাদেরকে আসলে ডিপ স্টেট বলা হয়, তাদের কাছ থেকে আমাদের অফার করা হয়েছিল। বলা হয়েছিল, শেখ হাসিনার যে মেয়াদ আছে ২০২৯ সাল পর্যন্ত, সেটি আপনারা শেষ করুন, আমরা আপনাদের সহযোগিতা করব। তিনি জানান, প্রস্তাবের সঙ্গে কিছু শর্তও জুড়ে দেওয়া হয়েছিল। নির্দিষ্ট কিছু ক্ষেত্রে এসব গোষ্ঠীকে সুবিধা দেওয়ার পাশাপাশি একটি রাজনৈতিক রোডম্যাপও তুলে ধরা হয়। ওই রোডম্যাপে বিএনপির শীর্ষ নেতাদের সাজা বহাল রেখে নির্বাচনী প্রক্রিয়া প্রভাবিত করার পরিকল্পনার কথা বলা হয়। তার কথায় ডিপ স্টেট পুরো একটি কৌশল তৈরি করে দিয়েছিল। সেই কৌশল হল কিভাবে তাদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে ক্ষমতায় থাকা যায়। তবে এনসিপি তাদের সেই প্রস্তাবে সায় দেয়নি। তিনি আরও বলেন, এনসিপি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চেয়েছিল বলে তারা স্বেচ্ছায় অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করেন। এবার স্বাধীনতার ঘোষককে নিয়ে শুরু করলেন এক কুৎসিত লড়াই। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় গত শনিবার ৪ এপ্রিল ২০২৬ সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ভিয়েনার আফ্রো এশিয়াটিক ইনস্টিটিউটে দিনব্যাপী এ সভায় সভাপতি করেন সংগঠনের সভাপতি এম নজরুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। তিনি ৫.৫ ঘণ্টা সভায় অংশ নিয়ে সকল নেতৃবৃন্দের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। উপস্থিত সকলের সম্মতিক্রমে জননেত্রী শেখ হাসিনা নিজে এম নজরুল ইসলামকে পুনরায় সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এবং মুজিবুর রহমানকে পুনরায় সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন। একই সঙ্গে তিনি ইউরোপের সব দেশ থেকে প্রতিনিধি নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেন। সভায় অপশক্তির হাত থেকে বাংলাদেশ ও দেশের মানুষকে রক্ষার আন্দোলনে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের করণীয় বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন জননেত্রী শেখ হাসিনা। বর্ধিত সভায় বক্তব্য রাখেন ইতালি আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মাহাতাব হোসেন, মোহাম্মদ ইদ্রিস ফরাজি, আলমগীর হোসেন, হাসান ইকবাল, আব্দুর রউফ ফকির, এম এ রব মিন্টু, ফ্রান্স আওয়ামী লীগ নেতা এম এ কাশেম, দিলওয়ার হোসেন কয়েস, মঞ্জুরুল হাসান চৌধুরী সেলিম, জার্মান আওয়ামী লীগ নেতা মিজানুর হক খান, মোবারক আলী ভুইয়া বকুল, আব্বাস আলী চৌধুরী, কাউসার আলম, সুইজারল্যান্ড আওয়ামী লীগ নেতা জমাদার নজরুল ইসলাম, শ্যামুল খান, খলিলুর রহমান, ইমরান খান মুরাদ, বেলজিয়াম আওয়ামী লীগ নেতা শহীদুল হক, দাউদ খান সোহেল, নেদারল্যান্ডস আওয়ামী লীগ নেতা মোস্তফা জামান, মুরাদ খান, ওয়াফি বিন দেলওয়ার, ফারদিন হোসাইন, স্পেন আওয়ামী লীগ নেতা এসআরএস রবিন, পর্তুগাল আওয়ামী লীগ নেতা জহিরুল আলম জসিম, দেলওয়ার হোসাইন, গ্রিস আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান মাতাব্বর, সুইডেন আওয়ামী লীগ নেতা ড হুমায়ুন কবির, জুবাইদুল হক সবুজ, ডেনমার্ক আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মজুমদার খোকন, মাহবুবুর রহমান, পোল্যান্ড আওয়ামী লীগ নেতা মোহাম্মদ মনিরুজ্জামান, মোহাম্মদ আমিনুল ইসলাম চাকদার, ফিনল্যান্ড আওয়ামী লীগ নেতা মাইনুল ইসলাম, মাল্টা আওয়ামী লীগ নেতা নাজমুল হক, জাকারিয়া মুন্সি, সাইপ্রাস আওয়ামী লীগ নেতা একেএম শামীম ফয়সাল, মনিরুদ্দিন সরকার, আয়ারল্যান্ড আওয়ামী লীগ নেতা মিনহাজুল আমিন শাকিল, ইতালি আওয়ামী লীগ নেতা ইকবাল আহমেদ বাবু, সিরাজুল ইসলাম, সেলিম হাওলাদার, রিয়াজ হোসেন, সাইদ সুমন, জাহাঙ্গীর আলম, রফিকুল ইসলাম সৈয়াল, বাবু ঢালি,
নুরুল ইসলাম মাতবর, জলিল তপাদার, শাহাদাত হোসেন, সরোয়ার হোসেন, সনেট রোজারিও, এনামুল হক টিটু, কুদ্দুস হালদার, উজ্জ্বল হাওলাদার, রাজু আহমেদ। অস্ট্রিয়া আওয়ামী লীগ নেতা খন্দকার হাফিজুর রহমান নাসিম, মিজানুর রহমান শ্যামল, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকন, রবিন মোহাম্মদ আলী, রুহি দাস সাহা, সাইফুল ইসলাম জসিম, মনোয়ার পারভেজ, ইমরান হোসেন, বিল্লাল খান, আব্দুর রব, শাহ কামাল, সাবুর হোসেন সাবু, মাহবুব খান শামীম, নয়ন হোসেন, আরিফ হারুন অর রশিদ, আশরাফুল আলম, বিকাশ ঘোষ, রাব্বি ইসলাম ও ওয়াজুন আলী উৎসব প্রমুখ। আইনের দৃষ্টিতে গুরুতর অবহেলায় কারো মৃত্যু হলে সেটা হত্যাকাণ্ড। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের আদালত এ সম্পর্কে কিছু ঐতিহাসিক রায় দিয়েছেন। বাংলাদেশের সুপ্রিম কোর্টেরও এ বিষয়ে আদেশ আছে। ১৯৯৮ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি ডে কেয়ার সেন্টারে কেয়ারগিভারের অবহেলায় আগুন লাগে। সেখানে ৫ শিশু ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। শিশুদের অভিভাবকরা এটাকে হত্যাকাণ্ড হিসেবে অভিহিত করে হত্যা মামলা করেন। আদালত দীর্ঘ শুনানির পর রায় দেন। তাতে বলা হয় এটা অবহেলা নয়, হত্যাকাণ্ড। লং আইল্যান্ডের গ্রেট নেকের ফরেস্ট্রোর লুম ২০২০ সালের ২ নভেম্বর অপরাধমূলকভাবে অবহেলাজনিত মৃত্যুকে হত্যাকাণ্ড হিসেবে চিহ্নিত করে। ২টি কাউন্ট এবং কুইন্স সুপ্রিম কোর্টের বিচারপতি কেনেথ হোল্ডারের সামনে তৃতীয় ডিগ্রিতে একটি নিয়ন্ত্রিত পদার্থের ফৌজদারি বিক্রির অপরাধের জন্য দোষী সাব্যস্ত করেন। যুক্তরাজ্যে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় শিশুর মৃত্যুকে হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করা হচ্ছে ১৯৬৮ সাল থেকে। সেই সময়ে এক রায়ে বলা হয়, চিকিৎসার গাফিলতিকে অবহেলা বলা যায় না, এটা সুনির্দিষ্ট ফৌজদারি অপরাধ। এই রায়ের উদ্ধৃতি দিয়ে ২০২০ সালের ১৫ জুন বাংলাদেশের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ এক ঐতিহাসিক রায় দেন। চিকিৎসায় অবহেলায় রোগীর মৃত্যু হলে তা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে বলে জানান হাইকোর্ট। সেক্ষেত্রে অবহেলার অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন আদালত। হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন ভার্চুয়াল বেঞ্চ এই আদেশ দেন। করোনাকালীন স্বাস্থ্য মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের আলোকে দেশের সব হাসপাতাল ও ক্লিনিক থেকে সাধারণ রোগীদের নন কোভিড ফিরিয়ে না দিয়ে চিকিৎসা সেবা নিশ্চিত করার নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি শেষে হাইকোর্ট এ আদেশ দেন। হত্যাকাণ্ড নেগলিজেন্ট হমিসাইড হিসেবে গণ্য হয় যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের গুরুতর গাফিলতি, বেপরোয়া আচরণ বা দায়িত্বহীনতার ফলে কারো মৃত্যু ঘটে, যদিও তার সরাসরি হত্যার উদ্দেশ্য ছিল না। বাংলাদেশে দণ্ডবিধির ৩০৪ ক ধারা অনুযায়ী বেপরোয়া বা অবহেলামূলক কাজের জন্য মৃত্যু হত্যাকাণ্ড হিসেবে বিবেচিত হয়। যেসব ক্ষেত্রে অবহেলায় মৃত্যু হত্যাকাণ্ড হিসেবে গণ্য হয়: চিকিৎসায় গাফিলতি, মেডিকেল নেগলিজেন্স, চিকিৎসক বা হাসপাতালের দায়িত্বহীনতায় রোগীর মৃত্যু; কর্মক্ষেত্রে নিরাপত্তাহীনতা, নির্মাণাধীন ভবন বা কারখানায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় শ্রমিক বা সাধারণের মৃত্যু; বেপরোয়া যান চলাচল, দ্রুতগতি বা বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে মানুষ হত্যা; দায়িত্বে চরম অবহেলা, গ্রস নেগলিজেন্স, যখন কোনো পেশাদার ব্যক্তি তার কাজের ক্ষেত্রে চরম দায়িত্বহীনতা প্রদর্শন করেন। মূলত যে কাজটি মৃত্যুর ঝুঁকি তৈরি করতে পারে জেনেও তা করা হয়েছে বা নিরাপত্তা নিশ্চিত না করে কাজ চালানো হয়েছে, এমন মৃত্যুগুলোই আইনের চোখে অবহেলাজনিত হত্যাকাণ্ড। হাম নিয়ে সৃষ্ট ভয়াবহ স্বাস্থ্য বিপর্যয়ের কারণ অনুসন্ধান করলে এটি স্পষ্টভাবে প্রমাণিত হয় অন্তর্বর্তী সরকারের ইচ্ছাকৃত অবহেলা ও দায়িত্বহীন আচরণের কারণে এই পরিস্থিতির সৃষ্টি। চলতি বছরে হামে যত মৃত্যু হয়েছে তা গত 2 দশকে সর্বোচ্চ। এই সময়ে 5 বার হামে মৃত্যুর ঘটনা জানা যায়। 2017 সালে সবচেয়ে বেশি মারা যায় 10 জন। দেশে হামে মৃত্যুর হার ছিল 10 লাখে 1%, এখন তা বেড়ে হয়েছে 16.8%। ইপিআই কর্মসূচির শুরুতে 6টি সংক্রামক রোগ যক্ষ্মা, ডিপথেরিয়া, হুপিং কাশি, ধনুষ্টঙ্কার, পোলিও ও হামের টিকা দেয়া হতো। পরে হেপাটাইটিস বি, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা, রুবেলা এবং নিউমোকক্কাল নিউমোনিয়া টিকাও যুক্ত করা হয় এই কর্মসূচিতে। ইপিআই শুরুর 6 বছর পর 1985 সালে দেশের মাত্র 2% শিশুকে টিকার আওতায় আনা সম্ভব হয়েছিল। ইপিআই কভারেজ ইভ্যালুয়েশন সার্ভে 2019-এর পরিসংখ্যানে দেখা যায় এই হার এখন 84% উন্নীত হয়েছে। চলতি বছর হাম বৃদ্ধির পেছনে গত বছর অর্থাৎ 2025 সালে টিকাদানের নিম্ন হারকেই প্রধান কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ন্যাশনাল ভেরিফিকেশন কমিটি অফ মিজলস অ্যান্ড রুবেলা এলিমিনেশনের প্রধান প্রফেসর মাহমুদুর রহমান বলেন, গত বছর আমাদের বড় ক্ষতি হয়ে গেছে। হামের টিকা দেয়া হয়নি পর্যাপ্ত, অথচ গত বছরের ডিসেম্বরের মধ্যে হাম দূরীকরণের লক্ষ্য নির্ধারিত হয়েছিল। সেখান থেকে পিছিয়ে গেল দেশ। বাংলাদেশ প্রতিদিনের 7 এপ্রিলের সংবাদের শিরোনাম ছিল ইউনুসের অবহেলায় 138 শিশুর মৃত্যু। প্রতিবেদনটিকে বলা হয়, অন্তর্বর্তী সরকারের অবহেলায় হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 138 শিশুর। প্রতিদিন হামের লক্ষণ নিয়ে সারা দেশের হাসপাতালে ভর্তি রোগী হাজার ছাড়িয়েছে।
হাম আক্রান্ত রোগীদের সামাল দিতে হিমশিম অবস্থায় পড়েছেন হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। ইউনিসেফ সহ বিভিন্ন সংস্থা বলছে এই সংখ্যা আরও বেশি। প্রতিটি শিশুর মৃত্যুই দুঃখজনক। একটি সভ্য সমাজে এ ধরনের মৃত্যু কিছুতেই মেনে নেওয়া যায় না। যে মা তার আদরের সন্তানকে হারিয়েছেন, তার কান্না কে থামাবে? যে পিতা তার কোলের শিশুকে কবরে শুইয়ে দিয়েছেন, তার বুক ফাটা আর্তনাদ কি আমরা শুনতে পাই? কোনো কিছুর বিনিময়েই তাদের ক্ষতিপূরণ হওয়ার নয়। তাদের শোকের একটাই সান্ত্বনা হতে পারে, তা হলো দায়ী ব্যক্তিদের বিচার। এই বেদনাদায়ক মৃত্যুর মিছিলের জন্য দায়ী অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে ইপিআই কার্যক্রম অর্থাৎ টিকা কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে দেন। এটা ভুল না অপরাধ, এটা অবহেলা নয়, পরিকল্পিত হত্যা। এই হত্যাকাণ্ডের দায় এড়াতে পারেন না সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। কোনো রকম যোগ্যতা না থাকা সত্ত্বেও শুধু তার একান্ত ব্যক্তিগত ঘনিষ্ঠ হওয়ার কারণে ইউনুস নূরজাহান বেগমকে স্বাস্থ্য উপদেষ্টা করেছিলেন। শুরু থেকেই তার বিরুদ্ধে অদক্ষতা, অযোগ্যতা এবং দুর্নীতির অভিযোগ ওঠে। বিভিন্ন মহল থেকে তাকে সরিয়ে দেওয়ার দাবি জানানো হয়, কিন্তু ডক্টর ইউনুস তাকে সরানোর প্রয়োজন বোধ করেননি। তাই এই হত্যাকাণ্ডের দায়ী ইউনুসেরও। আইনের দৃষ্টিতে এই দুজন শিশু হত্যার দায়ে অভিযুক্ত। ইতোমধ্যে ইউনুসের দেশ থেকে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী। কিন্তু আইনি নোটিশ যথেষ্ট নয়। মানবাধিকার ও আইনি অধিকার রক্ষায় কাজ করা সংগঠনগুলোর এখন দায়িত্ব শিশু হত্যার বিচারের দাবিতে সোচ্চার হওয়া। যেসব শিশু হাম উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে, তাদের পরিবারকে আইনি সহায়তা দেওয়া। প্রতিটি পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের করা এখন সময়ের দাবি। দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় এর কোনো বিকল্প নেই। শিশু অধিকার প্রতিষ্ঠায় এটা আমাদের কর্তব্য। আইনের ভাষায় বলতে হয়, ইউনুস ও নূরজাহান বেগমের বিরুদ্ধে প্রাথমিক অভিযোগ প্রমাণিত হয়েছে, এখনই তাদের গ্রেপ্তার করা উচিত। দেশের চলমান জ্বালানি সংকটের মধ্যে ময়মনসিংহের গৌরীপুরে প্রায় 50,000 লিটার জ্বালানি তেল গায়েব হওয়ার ঘটনায় উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ আজিজুল হককে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার 8 এপ্রিল বিকেল 4:30টার দিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে হাফেজ আজিজুল হককে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। ময়মনসিংহ পর্যায়া বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার জানান, কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো সিদ্ধান্ত অনুযায়ী এ বহিষ্কার কার্যকর করা হয়েছে। প্রশাসন ও সংশ্লিষ্ট সূত্র জানায়, জ্বালানি সংকট মোকাবিলায় মনিটরিংয়ের অংশ হিসেবে জেলা প্রশাসকের কার্যালয়ের সার্টিফিকেট সহকারী মোহাম্মদ আফসারুল ইসলাম গৌরীপুর উপজেলার কলতাপাড়া বাজারে অবস্থিত হাফেজ আজিজুল হকের মালিকানাধীন মেসার্স সোয়াদ ফিলিং স্টেশন পরিদর্শন করেন। এ সময় ভৈরব বাজার ডিপো থেকে সরবরাহকৃত চালান ও নথিপত্র যাচাই করে দেখা যায়, চলতি মাসের 1 থেকে 7 এপ্রিল পর্যন্ত মোট 58,500 লিটার জ্বালানি সরবরাহ করা হয়েছে। তবে মজুদ ও বিক্রির হিসাব চাইলে স্টেশন ম্যানেজার মোহাম্মদ জলিল হোসেন রিফাত সন্তোষজনক কোনো তথ্য দিতে পারেননি। তিনি দাবি করেন, গত 3 এপ্রিল মাত্র 9,000 লিটার পেট্রোল এসেছে, বাকি তেলের কোনো রেকর্ড তার কাছে নেই। তার বক্তব্যে অসঙ্গতি ধরা পড়লে প্রশাসনের সন্দেহ আরও বাড়ে। পরে স্থানীয়দের অভিযোগ ও প্রাথমিক তদন্তে বিপুল পরিমাণ তেল অবৈধভাবে মজুদ এবং কালোবাজারির প্রমাণ পাওয়া যায়। মাত্র 6 দিনের ব্যবধানে প্রায় 50 থেকে 58,000 লিটার তেলের কোনো হিসাব পাওয়া যায়নি। এই ঘটনায় মোহাম্মদ আফসারুল ইসলাম বাদী হয়ে গৌরীপুর থানায় মামলা করেছেন। মামলায় 1974 সালের বিশেষ ক্ষমতা আইনের 25-25D ধারায় অভিযোগ আনা হয়েছে। পুলিশ ওই মামলায় স্টেশন ম্যানেজার মোহাম্মদ জলিল হোসেন রিফাতকে গ্রেফতার করেছে। এদিকে সদ্য বহিষ্কৃত হাফেজ আজিজুল হক অভিযোগ অস্বীকার করে বলেন, তেল মজুদ বা কালোবাজারির অভিযোগ সঠিক নয়। একটি মহল পরিকল্পিতভাবে রাজনৈতিকভাবে তাকে ক্ষতিগ্রস্ত করার জন্য এ ঘটনা সাজিয়েছে। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন এবং গুম প্রতিরোধ সহ জনগুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো সংসদে বিল আকারে উত্থাপনের দাবিতে আমরণ অনশন শুরু করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। রাজু ভাস্কর্যের পাদদেশে শুরু হওয়া এই অনশন কর্মসূচিতে পূর্ণ সংহতি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। বুধবার 8 এপ্রিল বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আমরণ অনশন কর্মসূচি শুরু করেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল সংসদের কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ সাদিক মুনাওয়ার মুনেম। পরবর্তীতে তার সঙ্গে আরও কয়েকজন শিক্ষার্থী সংহতি জানিয়ে কর্মসূচিতে যোগ দেন। বুধবার রাতে ডাকসুর ভিপি সাদিক কায়েম অনশনস্থলে উপস্থিত হয়ে কর্মসূচির প্রতি পূর্ণ সংহতি জানান। এ সময় উপস্থিত ছিলেন ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, কার্যনির্বাহী সদস্য মিফতাহুল হুসাইন আল মারুফ, আনান ইবনে মুনির, রায়হান উদ্দিন সহ হল সংসদের নেতারা।
সংহতি জানিয়ে সাদিক কায়েম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদিক মুনেম, সাকিবুর রহমান ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইকবাল হোসেন শাহিন আজ রাজু ভাস্কর্যে আমরণ অনশনে বসেছেন। গণভোটের রায় রক্ষা আর জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের যে দাবি তারা তুলেছেন তা কেবল তাদের একার নয়, বরং প্রতিটি ক্ষুব্ধ নাগরিকের অভিব্যক্তির বহিঃপ্রকাশ। বক্তব্যে আক্ষেপ প্রকাশ করে ডাকসু ভিপি বলেন, জনগণের ভোটের আমানত রক্ষায় আবারও রাজপথে নামতে হচ্ছে, এটি আক্ষেপ ও ক্ষোভের বিষয়। জুলাইয়ের রাজপথ ও ফ্যাসিবাদ বিরোধী লড়াই আমাদের শিখিয়েছে আপস না করা। হাজারো শাহাদাতের বিনিময়ে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি তার স্পিরিটকে কোনোভাবেই ধূলিসাৎ হতে দেওয়া যায় না। সাদিক কায়েম আরও উল্লেখ করেন, অনশনরত শিক্ষার্থীদের দাবির সঙ্গে ডাকসুর পক্ষ থেকে একাত্মতা প্রকাশ করা হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ইনশাআল্লাহ এই ত্যাগ আর লড়াই বৃথা যাবে না। উল্লেখ্য, অনশনরত শিক্ষার্থীদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করা এবং গুম প্রতিরোধ ও প্রতিকার সহ গুরুত্বপূর্ণ সব অধ্যাদেশ দ্রুত সংসদে বিল আকারে উত্থাপন করা। শেষ খবর পাওয়া পর্যন্ত রাজু ভাস্কর্যের পাদদেশে অনশন।